সালাম আলাইকুম সবাইকে। কি অবস্থা, সবাই কেমন আছো আগে সেটা একটু সবার কাছ থেকে জানতে চাই। সবার কি অবস্থা, কেমন আছো একটু জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আমি একসাথে সবাইকে বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। একদম ঠিক টাইমে আজকে ক্লাসটা শুরু হলো। নাইমুল জিজ্ঞেস করেছে আমি কেমন আছি, আর সোহাগ, ইসরাত অনেকে জিজ্ঞেস করছে। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আমি আশা করি তোমরা সবাইও অনেক ভালো আছো। নিউ স্টুডেন্ট, আমি পুরো নামটা দেখতে পাচ্ছি না, তোমাকে অভিনন্দন। আজকে যারাই নতুন আমাদের সঙ্গে জয়েন করেছো আমি তাদের সবাইকেই অভিনন্দন জানাচ্ছি। আলহামদুলিল্লাহ তাহসিন, আমি অনেক ভালো আছি। আমি মাশরাফি হাওলাদার, জেলা ভোলা থেকে। আচ্ছা, আমাদের ভোলা থেকে তো অনেক মানুষ, ভালোই তো লাগে। আমি আগের ক্লাসেও যেটা ছিল হচ্ছে যারা এইচএসসি দিবে এই বছর, ওদেরও দেখলাম যে অনেক ভোলা থেকে অনেক বেশ। মাহমুদ এই ক্লাসে নতুন, ওয়েলকাম মাহমুদ। ভালো আছি ভাই। নুসরাত বলছে সুন্দর করে কথা বলার টিপস দিন। সুন্দর করে কথা বলা আছে, দিব। ঈশান, আমি ট্রেনে। ঈশান ট্রেনে? ট্রেনে করে কোথায় যাচ্ছ তুমি? ট্রেনে ক্লাস দেখছো বসে বসে? সুনামগঞ্জ থাকি, এটা কি লিখেছে নিহাল। সুনামগঞ্জতে আমার যাওয়া হয়েছিল। আমি টাঙ্গুয়ার হাওড়ে গিয়েছিলাম আজ থেকে বহু বছর আগে। স্যার আজকে আপনার প্রথম লাইভ ক্লাস করছি। থ্যাংক ইউ নাইমুল, তোমাকে অভিনন্দন জানাচ্ছি। ঝিকরগাছা যশোরের, আমি ঝিকরগাছাতে গিয়েছি। স্যার কেমন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ইমরান সিরাজগঞ্জ থেকে। ভোলা থেকে মার্জ, ও মা, ভোলা থেকে এত মানুষ। কুষ্টিয়া থেকে, সাভার, বরিশাল। ভাই আপনাদের লেকচার একটু একটু উপরে দেখবো। রায়হান ভাই একটু কাইন্ডলি উপরে যাবেন। যে একটা কমেন্ট করলো বড়, লেকচার গাইড, একটু উপরে উঠে ভাই। ভাই আপনাদের লেকচার গুলা লাইভ ক্লাসে নোট করবো কিভাবে? রেকর্ড ক্লাসে নোট করার মতো সময় থাকে না ভাই, এর সম্পর্কে গাইডলাইন দিলে খুব ভালো হতো। আচ্ছা, এটা খুব ভালো একটা প্রশ্ন করেছে সাবিক। এই প্রশ্নটার উত্তর দিই। লাইভ ক্লাসে যদি তুমি নোট না করে ফেলে রাখো যে পরে তুমি রেকর্ডিং দেখে নোট করবা, এটা অনেক ক্ষেত্রে জাস্ট একটা ট্র্যাপ, আর কিছু না। এটা একটা ফাঁদে পা দেয়া। কারণ পরবর্তীতে ওইটা আর দেখাই হয় না, এটাই কিন্তু হয়। তাই যেটা করতে হয়, যে একটা অফলাইন ক্লাস যেমন থাকে, অফলাইন ক্লাস তো আবার রিপিট করানো যায় না, যেটা আবার অনলাইন ক্লাস যায়। তো তুমি যখন ক্লাসটা দেখছো তখনই তুমি খুব দ্রুত সেটা চেষ্টা করবা তুমি নোট নিয়ে ফেলতে, যতটুকু যা পারো, যতটুকু যা পারো। ক্লাসটা যখন শেষ, হ্যাঁ ক্লাসটা শেষ এখন, হাতে 15 মিনিট সময় নাও। ওই নোটটাকে তুমি আবার একদম গুছিয়ে লেখো। তুমি আমাকে বিশ্বাস করো, ইনশাল্লাহ ওই সাবজেক্টে, ওই বিষয়ে তোমার পরীক্ষার আগে আর চিন্তাই করতে হবে না, ওই নোটই তোমার জন্য ইনাফ। কিন্তু ওইটা করতে হবে ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে, ওই 15 মিনিট সময় হাতে নিয়ে গুছিয়ে লেখা। তুমি যদি একদিন দুই দিন পরে করতে যাও, ততদিনে তুমি অনেক কিছুই ভুলে যাবে। এবং এই ভুলটা আমাদের অনেক শিক্ষার্থীরাই করে। দেখা যায় নোট নেয়, কিন্তু সেটা পরীক্ষার আগের রাতে ওই নোটটাকে সে স্মরণ করতে যায়, কিন্তু নোটটা যেহেতু সে নিজের ভাষায়, অনেক সাংকেতিক ভাষায় নিয়েছে, তাই যখন সে পরীক্ষার আগের রাতে সেটার মর্মোদ্ধার করতে যায়, বেশিরভাগ সময় সে নিজেই নিজের হাতের লেখা দিয়ে চিনে না যে সে আসলে মানে কি লিখেছে। এই জন্য আমাদেরকে এটা একটু সাথে সাথে করতে হবে। হুম। মাশরাফি, হ্যাঁ মাশরাফি, পরশুদিন তোমার আর তোমার বন্ধুর সাথে দেখা হয়েছিল। আমাদের সাথে ইউগান্ডা থেকে আছে সোহাগ। সোহাগ, তোমাকে ইউগান্ডায়, মানে ইউগান্ডা থেকে যাক একজন, আমরা ইউগান্ডার একটা স্টুডেন্ট পেলাম। একজন লিখেছে আবু হুজাইফা, যে বাংলা মারাত্মক কঠিন। মারাত্মক বানানটাই তো ভুল লিখলি রে ভাই। সিলেটে আসবেন স্যার। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, জিজ্ঞেস করি ইউগান্ডার রাজধানীর নাম কি বলো। কে এক যে ইউগান্ডা থেকে আছো, গুগল করবা না, গুগল না করে বলো ইউগান্ডার রাজধানীর নাম কি। আচ্ছা, অনেকদিন পর ক্লাস করছি ভাই, এতদিন অনেক অসুস্থ ছিলাম। সানজিদা, আমরা তোমার জন্য দোয়া করি তুমি তাড়াতাড়ি সুস্থ হও। আহ নাটোর থেকে মাদারীপুর। আচ্ছা আচ্ছা, নেপাল থেকে ক্লাস করছো। ও মাই গড, আমি যে মানে খুব ভালো লাগছে যে আমি অনেক আন্তর্জাতিক স্টুডেন্টও পাচ্ছি আমরা। নেপাল থেকে, সৌদি আরব থেকে, সোমালিয়া থেকে, নানা জায়গা থেকে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, আমাদের দুষ্টামি বান্দরামি সব শেষ। এখন আর আমরা কথায় যাব না। এখন আমি চ্যাটটা অফ করে দিচ্ছি, আর কোনো প্রশ্ন নিব না। এই মুহূর্তে যখন আমি প্রশ্নোত্তরের সময় দিব, তখন আমি সবার কাছ থেকে প্রশ্ন নিব। আর আমি সবাইকে বলে দিচ্ছি যে আমরা এখন যা যা বলবো গুরুত্বপূর্ণ, তার সবকিছু তুমি নোট ডাউন করবা। মানে আমরা বলবো বলতে বোঝাচ্ছি ক্লাসে যা যা পড়াবো তার সবকিছু তুমি নোট ডাউন করবা। মানে গুরুত্বপূর্ণ যেগুলো আমি মেনশন করে দিব সেগুলো তুমি নোট ডাউন করবা। এবং তোমার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, আমি যখন প্রশ্নোত্তরের সুযোগ দিব, তখন হচ্ছে তোমরা সেই প্রশ্নগুলো করবা। তো এর আগে না, এর আগে না, ক্লাসের মাঝখানে আমরা কোনো প্রশ্ন নিব না। আমার এত বছরের অভিজ্ঞতা বলে যে যখন আমরা ক্লাসের মাঝখানে ক্রমাগত প্রশ্ন নিতে থাকি, তখন সেটা ক্লাসের ফ্লোটাকে ব্যাহত করে। আর তোমাদেরকে ব্যক্তিগতভাবে বলি, দেখো, দৃষ্টি আকর্ষণ কিন্তু করা যায়, নানা কাজ করে দৃষ্টি আকর্ষণ করা যায়। তো ক্লাসে শুধু প্রশ্ন করে দৃষ্টি আকর্ষণ করা, এটা উদ্ভট একটা প্রশ্ন করলাম বা উদ্ভট একটা কথা বললাম, মানে প্রশ্ন করার জন্য প্রশ্ন করা না। আসলেই সেখান থেকে একটা কিছু জানতে চাই,
সেই নিয়ত থাকলেই প্রশ্নটা করবা। অন্যথায় কারো হয়তো বা অনেক ভ্যালিড একটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু তোমার জাস্ট ফালতু দৃষ্টি আকর্ষণ, মানে তুমি মানে অ্যাটেনশন পাওয়ার জন্য তুমি যদি একটা প্রশ্ন করো, তখন দেখা যাবে যে অন্যদের কিন্তু সেই ভালো উত্তরটা কিন্তু পাওয়া যাবে না। আর এখন আমরা এমন একটা যুগে আছি, অ্যাটেনশন পাওয়া এই বিষয়টা মানুষ একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাচ্ছে। বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট, বেশি কথা বলবো না। আমাদের এই অমর একুশে বইমেলার দিকে তাকালেই বোঝা যায় যেসব নতুন নতুন লেখক লেখিকার জন্ম হচ্ছে, তো বলাই বাহুল্য। একটা সময় ছিল যখন মানুষ বই লিখে বিখ্যাত হতো, আর এখন বিখ্যাত অখ্যাত ফেসবুক টিকটকে মানে ছ্যাবলামি করে বেড়ানো লোকজনও কিন্তু এখন বই লিখছে। মানে বই লেখাটা দোষের না, বই লিখতে পারে, এবং তাদের বই সবচেয়ে বেশি মানে বিক্রি হচ্ছে বা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। মানে এটা কিন্তু একটা রুচির দুর্ভিক্ষ ছাড়া আর কিছু না। তো আমরা এই কাজটা আমাদের ব্যক্তি জীবনে না ঘটাই, ঠিক আছে? তো আমরা এখন শুরু করছি। পড়া শুরু করার আগে যেহেতু ইনফ্লুয়েন্সার এই বিষয়গুলো নিয়ে কথা আসলো, তো একটা বিষয় এখানে না বললেই না। সেটা হলো যে আহ, অনেক স্টুডেন্টকে আমি দেখেছি এই বিষয়টা নিয়ে কিছুদিন আগে কথা বলছিল যে যে কোনো বাংলাদেশের একজন ফুড ব্লগার, তিনি অনেক টাকা উপার্জন করেন মাসে। তো এই কথাটা যখন সোশ্যাল মিডিয়াতে চলে আসে, তখন শিক্ষার্থীরা ওইটা নিয়ে কথা বলতে থাকে যে তাহলে আমি এত পড়াশোনা করছি, এত পড়াশোনা করে লাভ কি? আমি তো কন্টেন্ট বানাইলেই পারি, এটা করি সেটা করি। দেখো, আমাদের অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটরের দরকার আছে। তার চেয়ে আরো অনেক বেশি দরকার আমাদের দেশে খুব মানসম্পন্ন কিছু ডাক্তার। তার চেয়ে আরো অনেক মানসম্পন্ন কিছু প্রকৌশলী, কিছু স্থপতি, কিছু প্রশাসনিক লোকজন, কিছু বেসরকারি পর্যায়ের মানুষজন, ব্যবসায়ী, উদ্যোক্তা, এদের আরো অনেক বেশি দরকার আমাদের নানা রকম কন্টেন্ট ক্রিয়েটরদের চেয়ে। আর একটা কন্টেন্ট ক্রিয়েটর কত বছর ভ্যালিড থাকে, মানে কত বছর একটা কন্টেন্ট ক্রিয়েটর আদৌ আলোচনায় থাকে, আজকে এগুলো তো অনেক বছর ধরে হচ্ছে না। তুমি যদি এটাকে সেই টেলিভিশনের যুগ থেকেও দেখো, হয়তোবা তুমি ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিকে দেখতে পাচ্ছ, যেটা আজকে এত বছর ধরে প্রাসঙ্গিক, এত বছর ধরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান। ইত্যাদি ছাড়া তো আরো অনেক অনুষ্ঠান ছিল, সেগুলো কই গেছে? সেগুলো হারিয়ে গেছে। তো কন্টেন্ট ক্রিয়েশন ইজ ফাইন, কিন্তু এখন তুমি পড়ালেখা বাদ দিয়ে বা সবকিছুকে গোল্লায় নিয়ে তুমি যদি এখন আদর্শ হিসেবে ধরো ওই আহ, গরু ছাগল মার্কা অনেক মানুষকে, যারা শুধুমাত্র মানে কোনো যোগ্যতা ছাড়া শুধু লাইক কমেন্টের বন্যায় ভেসে যাবার দরুন কিছু টাকা কামাচ্ছে, এটা তো তাহলে তো এটা তো আসলে হলো না। মানে এটা তো কেমন হয়ে গেল বিষয়টা, তো শিক্ষিত মানুষের মতো একটা কথা হলো না। চলে যাচ্ছি আমরা আমার পথে, নজরুলের। তো লেখক পরিচিতিটা আজকে আমরা একটু পড়বো, আর এটা আসলে নজরুলের একটা প্রবন্ধ, এবং নজরুলের অন্যান্য আরো অনেক রক্তঝরা প্রবন্ধের মতো এটাও তেমনই একটা প্রবন্ধ। এই প্রবন্ধের মধ্যে আমরা আজকে দেখব যে নজরুল কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলছেন। আমরা কাজী নজরুল ইসলামকে একটা বিদ্রোহী সত্তায় পাই, বিদ্রোহী সত্তায় তিনি আমাদের মাঝে আবির্ভূত হন, কখনো গানে, কখনো প্রবন্ধে, কখনো গল্পে, কখনো কখনো সেটা হয়ে যায় কবিতায়। তো এই প্রবন্ধে আমরা দেখতে পাই তিনি যখন প্রতিটা শব্দ এখানে তিনি বলছেন, প্রতিটা শব্দের মাঝে কতটা শক্তি লুকিয়ে আছে, এবং একজন প্রতিবাদী মানুষের পথ, অন্যায়ের সঙ্গে যিনি আপোষ করেন না এমন একজন মানুষের পথ কেমন হয়, সেটাই তিনি এখানে দেখিয়েছেন। চ্যাটটা একটু ওপেন করি, তোমাদের কাছ থেকে জানতে চাই আপোষ বানানটা কি, শুদ্ধ বানানটা এখনই লিখো, ঝটপট লিখো। তোমাদেরকে সময় দিলাম আমি 1 মিনিট। আপোষ বানানটা ঝটপট লিখো, ঝটপট লিখো। আপোষ, আপোষ বানানটা কি হয় লিখে বাংলায়? আপোষ আমরা বলি যে আপোষহীন। চ্যাট ওপেন করে দিয়েছি, লিখো তোমরা। হুম, লিখো লিখো লিখো। হ্যাঁ, মিনহাজ লিখলো আপোষ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, বেশিরভাগই ভুল লিখছে বানান, বেশিরভাগ আপোচ, ও মাই গড, আপোষ। হুম, আপোষ আপোষ, ভুল 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 ভুল, ঠিক, ভুল। হুম, আফোস, ও মাই গড, পাপোশ লেখে না, এটাই তো ভালো। আপোষহীন। ঠিক আছে। আচ্ছা, রায়হান ভাই আমরা একটু অফ করে দিই ওদের চ্যাটটা। আপোষের শুদ্ধ বানান হচ্ছে এইটা, কোনো ওকার হবে না, এবং শেষেরটা হবে দন্তস্ব। শেষ, সহজ হিসাব, ঠিক আছে? কোনো ওকার হবে না পয়ের সাথে, আর শেষেটা হবে দন্তস্ব। শব্দার্থ টিকা, এটা হচ্ছে আমরা পড়বো আজকে, পাঠ পরিচিতি দেখব, আর শেষে কোনো প্রশ্নোত্তর নিয়ে অল্প কথাবার্তা বলবো। কাজী নজরুল ইসলাম, তোমাদের সৃজনশীলের জন্য যদি প্রশ্ন আউট করে দেওয়া বলতে কিছু থাকে, তাহলে তুমি ধরে নিতে পারো কাজী নজরুল ইসলামকে নিয়ে একটা প্রশ্ন আসবেই। কাজী নজরুল ইসলাম মানে তার যেই চ্যাপ্টারগুলো রয়েছে, সেটা প্রবন্ধ হোক, গল্প হোক, কবিতা হোক, সেখান থেকে একটা আসবে। আর রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটা আসবে। এটা মোটামুটি তুমি ধরে রাখতে পারো। এবং এটা শুধু তোমার এনসিটিভির ক্ষেত্রেই না,
তুমি পরবর্তীতে সরকারি চাকরির পরীক্ষাতেও যদি দেখো, যেখানে বাংলা সাহিত্য থেকে প্রশ্ন আসে, হোক সেটা বিসিএস, হোক সেটা অন্য যে পরীক্ষাই হোক না কেন, রবীন্দ্রনাথ এবং নজরুল আসবেই প্রশ্ন। রবীন্দ্রনাথ থেকে তো আসবেই 100% শিওর, নজরুল থেকে কিছু না কিছু একটা আসবেই। যেমন ধরো চলে আসলো যে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, বা রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তার প্রকাশিত প্রথম ছোট গল্প কোনটি, বা তার প্রকাশিত শেষ উপন্যাস কোনটি, এরকম নানা রকম প্রশ্ন আসতে পারে। তো এজন্যই বলি যে রবীন্দ্রনাথ এবং নজরুল এই দুইজনের কবি পরিচিতি, এই দুইটা মানুষের পরিচিতি আমাদের একদম ঠোঁটস্থ থাকতে হবে। সেটা শুধু আমাদের এই পরীক্ষার জন্য নয়, আমাদের অদূর ভবিষ্যতের ভর্তি পরীক্ষা হোক কিংবা চাকরির পরীক্ষা হোক, সেগুলোর জন্য হলেও। চলো চলে যাচ্ছি আমরা লেখকের কিছু কথায়। আমরা এটা সবাই জানি তিনি বাংলাদেশের জাতীয় কবি। ভারতের পশ্চিমবঙ্গে তার জন্ম ছিল। কাজী নজরুল ইসলাম যেই সময় জন্মগ্রহণ করেন তখন আসলে আলাদা করে তো বাংলাদেশ ছিল না। তো অনেকের মনে এই প্রশ্নটা আসে বা অনেকেই কথাটা বলে যে তিনি কি আসলে ভারতীয়, তিনি কি বাংলাদেশি নন? তিনি বাংলাদেশি, অবশ্যই তিনি বাংলাদেশি। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পরে কিন্তু আমাদের বাংলাদেশে নিয়ে আসে এবং তাকে নাগরিকত্ব প্রদান করেন। এবং উনি যে ব্রিটিশ বিরোধী আন্দোলন, এই ঔপনিবেশিকতার বিরুদ্ধে লড়ে গেছেন তার জীবনভর, যতদিন তিনি সুস্থ ছিলেন, মানে তিনি যখন তার বাকশক্তি হারিয়ে ফেলেন এবং তিনি অসুস্থ হয়ে যান 40 বছর বয়সে, এর আগ পর্যন্ত তিনি লড়ে গেছেন। তো তিনি যে লড়ে গেছেন ওই সময়টায় তিনি তো শুধু ভারতে ছিলেন না, তিনি বাংলাদেশেও ছিলেন। তিনি ময়মনসিংহের দরিরামপুরে পড়াশোনা করেছেন, তিনি কুমিল্লাতে ছিলেন। তোমরা কেউ যদি সীতাকুণ্ডে যেয়ে থাকো, দেখবা যে পাহাড়ে ওঠার গায়ে খুব সুন্দর করে, পাহাড়ে ওঠার পথে পাহাড়ের গায়ে বড় করে নজরুলের অপূর্ব সুন্দর একটা গান লেখা আছে, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, ওই পাহাড়ের ঝর্ণা আমি, উধাও হয়ে বই, চিতাবাঘ মিতা আমার, গোখরো খেলার সাথী। মানে মানুষ যে এভাবেও ভাবতে পারে যে উনি এই বন্য পশু পাখিদেরকে নিয়ে তিনি বলছেন চিতাবাঘ মিতা আমার, গোখরো খেলার সাথী, তাই না? আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায় ওই, ওই পাহাড়ের ঝর্ণা আমি, উধাও হয়ে বই। এটা উনি রচনা করেছিলেন কুমিল্লায় থাকাকালীন। তো সীতাকুণ্ড পাহাড়টা তো হচ্ছে ওটা খুব কাছাকাছি কুমিল্লা থেকে। আমি নিজে যখন প্রথমবারের মতো গিয়েছিলাম, আমি কুমিল্লা থেকেই আমি গিয়েছিলাম ওখানে। আমি আমার জীবনের অনেক বছর আমি কুমিল্লায় ছিলাম, কুমিল্লা ক্যাডেট কলেজে পড়তাম আমি। তো ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলাতে তার জন্ম। আমার সৌভাগ্য হয়েছিল, যদি কোনো সময় হয় যে আমি কিছু ছবি শেয়ার করবো না গ্রুপগুলোতে, আমার কিছু আন্টি, কিছু ফ্রেন্ডস আছে যারা হচ্ছে বর্ধমানের আসানসোলেই তারা থাকে। তো বর্ধমান জেলার আসানসোল মহকুমার, মহকুমা এখন আর আমাদের দেশে নেই, মহকুমা বাংলাদেশেও ছিল একটা সময়। এটা হলো তোমার জেলা, উপজেলা, থানা, এরকম যেমন বিভিন্ন এককে ভাগ করা হয়, তেমন একটা একক হচ্ছে মহকুমা। এখনো মহকুমা আছে ভারতে, কিন্তু বাংলাদেশে নাই। সেখানকার চুরুলিয়া একটা গ্রাম আছে, ওখানে জন্মগ্রহণ করেন এই প্রবাদ প্রতিম মানুষটা 1899 খ্রিস্টাব্দের 24শে মে, যেটা ছিল বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দ। এগুলো আমাদেরকে একদম পুরা মুখস্থ রাখতে হবে। জন্মগ্রহণ করেন, তার বাবার নাম কাজী ফকির আহমেদ এবং মায়ের নাম জাহেদা খাতুন। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল, কররে লোপাট রক্ত জমার শিকল পুজোর পাষাণ বেদী। এটা কে লিখেছে? সেরকম মানুষই লিখতে পারে যার মধ্যে এরকম একটা বিদ্রোহী সত্তা আছে। ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল রে নওজোয়ান, শোন রে পাতিয়া কান, মৃত্যু তরুণ দুয়ারে দুয়ারে জীবনের আহ্বান, ভাঙরে ভাঙাগোল, চল রে চল রে চল। তো নজরুল বিদ্রোহী কবি বলেই তিনি এমন ভাবে লিখতে পেরেছেন এগুলো। বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে তিনি পরিচিত। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। নজরুলকে নিয়ে একটা খুব সুন্দর উক্তি করেছিলেন অর্ক মুখার্জি। অর্ক মুখার্জিকে আমার মনে হয় যে আমাদের বর্তমানে এই কবির সুমনের পরে এই বাঙালিদের মধ্যে যারা আছে যে মিউজিক নিয়ে এত ধারণা রাখেন, সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় অর্ক মুখার্জিই রাখেন। তো অর্ক মুখার্জি নজরুলকে নিয়ে একটা উক্তি করেছিলেন যে এতটা ভার্সেটাইল কোনো মিউজিশিয়ান বাংলায় জন্মায় নাই আজ পর্যন্ত, কিন্তু সাহেবদের নানা কারণে এই লোকটা ফোকাস অনেক কম পায় তার জীবনে। নজরুল এখন ভার্সেটাইল কতটুকু হতে পারে সেটা নজরুলকে দেখলেই বোঝা যায়। কারণ তিনি নিজেই যখন বলছেন যে মম এক হাতে, তার একটা হাতে হচ্ছে বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। মানে বাঁশের বাঁশরি কার হাতে থাকে, বিদ্রোহী কবিতার লাইন।
বাঁশের বাঁশুরি কার হাতে থাকে? কৃষ্ণর হাতে থাকে। এবং এটা হচ্ছে কৃষ্ণর প্রেমিক মূর্তিকে প্রকাশ করে, যে কৃষ্ণর মধ্য দিয়ে যে প্রেমিক মূর্তি, তার ভেতরের যে প্রেমিক সত্তা, সেটাকেও তিনি যখন প্রকাশ করছেন, এক হাতে তার বাঁশের বাঁশুরি, আরেক হাতে যখন তার দরকার পড়ে, যুদ্ধের দরকার, তখন আবার সব ভেঙে চুরে ফেলার মতো জিনিসও তার কাছে থাকে। বিদ্রোহী কবিতাটা যখন প্রকাশিত হয়, মূলত এরপরেই তার এই বিদ্রোহী নামটা চলে আসে। এবং বিদ্রোহী কবিতাটা দেখলেই বোঝা যায় যে কত সুন্দর, কত চমৎকার ভাবে তিনি বিদ্রোহকে প্রকাশ করেছেন। তোমরা যদি কখনো শিক্ষা অফিসে ভিজিটে আসো, তোমরা অনেকে আসো মাঝে মধ্যে, তো শিক্ষা অফিসের 5th ফ্লোরে ঢুকলেই, এটা ডেকোরেশনের সময় আমারই একটা প্ল্যান ছিল, নজরুলের একটা বড় করে এরকম কোটেশন আছে যে, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী কবিতার শেষ যে অংশটা, এক হাতে বাঁশি আরেক হাতে রণতুর্য নিয়েই আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর এসেই প্রচলিত শিল্প ধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। নজরুলের আলগা করগ খোপার বাঁধন, এটা বলা যায় আমাদের বাংলা ভাষায় প্রথম গান যেটাতে এইভাবে এত বিদেশি শব্দ এটাতে এসেছে। আলগা করগ খোপার বাঁধন, দিল ওয়াহি মেরা ফাস গই। সো উনি এখানে এত এত বিদেশি শব্দকে এনেছেন। এবং শুধু এখানেই বলবো না, যেমন ধরো যে আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, আমি এরকম একটা ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম কোন একটা ক্লাসে, যে নজরুল যখন সৌন্দর্যের বর্ণনা করছেন, শুকনো পাতার নুপুর পায়ে নাচিছে ঘূর্ণিবার, এই যে গানটা আছে, এই গানের মাঝখানে একটা লাইন আছে যে, ইরানি বালিকা যেন মরুচারিণী পল্লীর প্রান্তরে মনোমোরহরিণী। ইরানি বালিকা যেন মরুচারিণী পল্লীর প্রান্তরে মনোমোরহরিণী। দেখো, একটা বাঙালি নারীর সৌন্দর্যের বর্ণনা আর একটা অ্যারাবিয়ান নারীর সৌন্দর্যের বর্ণনা, দুটো তো কখনোই এক হবে না। একটা বাঙালি নারীর সৌন্দর্যের বর্ণনায় কি কি আসে? শাড়ি আসে, হয়তোবা গ্রামীণ নারী হলে অনেক সময় কলসির কথাও আসে, তারপরে আরো নানা রকম যেটা বাঙালি নারীর সৌন্দর্যের সাজসজ্জার সরঞ্জাম, সেগুলোর কথা আসে। এখন তোমার ধরো, যখন হচ্ছে একজন অ্যারাবিয়ান নারীর কথা বলা হচ্ছে, বা যদি ধরো একটা আফ্রিকান নারীর কথা বলা হয়, যদি একটা আমেরিকান নারীর কথা বলা হয়, তাহলে তো সৌন্দর্যের বর্ণনাটা এইরকম ভাবে আসবে না। তো উনি যখন একটা অ্যারাবিয়ান নারীর অ্যারাবিয়ান সৌন্দর্যের বর্ণনা দিচ্ছেন, মানে মনে হচ্ছে যে যেন আমার কল্পনা তো আমি ওই, মানে ওই মরুভূমির ওই, মানে ওদের জীবনযাত্রাতেই যেন আমি আছি, আমি যেন ওটাই কল্পনা করতে পারছি। তো নজরুল এই বিষয়গুলোকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন তার লেখায়, মানে যখন যেটা যেখানে দরকার পড়ে, এতটা বৈচিত্র্য, এটা আসলে কল্পনাও করা যায় না কারো লেখাতে এভাবে থাকতে পারে। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনটাও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমাম হয়েছেন, কখনো লেটোর দলে যোগদান করেছেন। লেটোর দলে কি, এটা এটা হচ্ছে এক ধরনের গানের দল, এখন আর এগুলোর প্রচলন নাই আসলে। তো 1917 খ্রিস্টাব্দে, আচ্ছা 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। আচ্ছা, এটা ছিল একটা বিশ্বযুদ্ধের সময়। রায়হান ভাই একটু কাইন্ডলি চ্যাটটা রিজুম করে দিয়েন, তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে 1917 সালে তিনি কোন বিশ্বযুদ্ধে গেলেন? এটা প্রথম বিশ্বযুদ্ধ নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ? ঝটপট লিখো, তোমাদের হাতে সময় 30 সেকেন্ড। কমেন্টে লিখো লিখো লিখো, আমি চ্যাট ওপেন করে দিয়েছি, লিখো। এই যে 1917 সালে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দেন, সেটা কি ছিল? এটা কি প্রথম বিশ্বযুদ্ধ ছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল? আচ্ছা, প্রথম প্রথম বিশ্বযুদ্ধ, তাই তো? না দ্বিতীয়? আচ্ছা, কেউ দ্বিতীয় বলছে নাকি, না তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি? তৃতীয় তো এটা, নাকি না না প্রথম? সেটাই আমি দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, পারফেক্ট। এটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল 1939 থেকে 1945। সো এটা ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময়। আমরা চারটা পজ করে দিই। 1917 খ্রিস্টাব্দে তিনি সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান করেন। পল্টন শব্দটা আমরা দেখি, যেমন বাংলা ঢাকায় একটা জায়গা আছে না পল্টন, নয়া পল্টন, পুরান পল্টন। তো আমরা আরেকটু সহজ করে বলতে পারি, যেটা ধরো বাঙালিদের যে প্লাটুনটা ছিল, তিনি ওখানে একটা যোগদান করেন। করাচিতে তিনি গিয়েছিলেন। সাম্যবাদী ধারার রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সঙ্গে যুক্ত হওয়া সহ নানা রকম বিচিত্র অভিজ্ঞতায় তার জীবনটা ছিল। এবং এমনও তার জীবনের কথা আছে যে, ধরো কোনো একটা সময় তার বাসায় চাল নাই বা তার বাসায় খাবার নাই, তো সে হচ্ছে দৌড়ে তখন কোনো রকম একটা কিছু লিখে, ওগুলো কাল মানে কালজয়ী জিনিসপত্র, ইনস্ট্যান্ট লিখে যে দেখ এটাতে কিছু দেওয়া যায় কিনা। মানে তুমি কল্পনা করতে পারো যে ধরো এরকম ছিল ওনার বিষয়, মানে বিষয়াদিগুলো এত সুন্দর করে হচ্ছে উনি, মানে মানে এতটাই ট্যালেন্টেড ছিলেন এই মানুষটা।
আমি নজরুলের জীবনীতে আরো একটা বিষয় পেয়েছিলাম, নজরুলের একটা জীবনীতে, যে ওনার ফটোগ্রাফিক মেমোরি ছিল। উনি যা দেখতেন ওটা তাই ওনার স্মরণে থাকতো, যা দেখতেন উনি তাই ওনার ওটা গেঁথে যেত ওনার ভেতরে। সো সত্যি এরকম মানুষ আসলে প্র্যাকটিস করে কেউ তো কখনো নজরুল হতে পারবে না, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত। সাপ্তাহিক বিজলিতে বিদ্রোহী কবিতা প্রকাশিত হলে, ভেরি ইম্পর্টেন্ট এটা তোমাদের অবজেক্টিভের জন্য এই তথ্যটা, যে বিদ্রোহী কবিতা কোথায় প্রকাশিত হয়? সাপ্তাহিক বিজলিতে। চারিদিকে তার কবি খ্যাতি ছড়িয়ে পড়ে এবং তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেন। কর্মজীবনে তিনি লাঙল, নবযুগ, ধূমকেতু সহ বিভিন্ন পত্রপত্রিকার সম্পাদনার কাজে যুক্ত ছিলেন। কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন। অসংখ্য সঙ্গীতের স্রষ্টা নজরুল। দেশাত্মবোধক গান তিনি যেমন করেছেন, আবার তিনি শ্যামা সঙ্গীতও করেছেন সনাতন ধর্মাবলম্বীদের জন্য। তিনি যেমন গজল রচনা করেছেন, তার ঝুড়ি মেলা ভার। এবং প্রথম এই যে গজল রচনার বিষয়টি, যদি গজল রচনার কথাও বলি, দেখো আমাদের তো রোজা আসছে আর কয়দিন বাকি, আজকে হচ্ছে ফেব্রুয়ারি, যদি 17ই ফেব্রুয়ারি, তাই তো সাবান মাসের চাঁদ দেখা গেছে। এটা হচ্ছে আমাদের রমজান মাস ইনশাআল্লাহ শুরু হবে 12 তারিখে, মার্চের 12 তারিখ থেকে রমজান শুরু হওয়ার কথা। তো ঈদ একটা গান ছাড়া কখনো পরিপূর্ণ না। কোন সেই গানটা? একটু ভাই চ্যাটটা একটু রিজুম করি, ওদের কাছ থেকে একটু জানতে চাই। একটা গান ছাড়া ঈদ অপরিপূর্ণ মনে হয় যে না, মানে রোজার ঈদ আসেই নাই। কোন সেই গান? তোমরা একটু চ্যাটে লিখো তো, কোন সেই গান যেটা ছাড়া মনে হয় যে ঈদ আসে নাই, রোজার ঈদ মানে পরিপূর্ণ না? তোমরা একটু চ্যাটে লিখো তো এই গানটার নাম। ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, তাই না? ওমর রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এখন এই যে মানে মানে এত সুন্দর একটা জিনিস উনি লিখেছেন, এবং কত বছর আগে উনি এগুলো লিখে গেছেন, এখনো কত প্রাসঙ্গিক। মানে এখনো শুনলে মনে হয় যে এটা হয়তো বা মানে কিভাবে এটা করলো, মানে কিভাবে লিখলো এত সুন্দর কথা। কিংবা হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, মানে এত সুন্দর করে তিনি লিখেছেন। হে নামাজি আমার ঘরে নামাজ, যদিও এই গানগুলোর খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে, আব্বাস উদ্দিনের অনেক রিকোয়েস্ট ছিল, এবং সেখানে যখন আব্বাস উদ্দিন নামাজে দাঁড়ান তখন হচ্ছে নজরুল ওটা লেখা শুরু করেন, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, যে শয়তানের ফোন দিতে হায়, খোদায় ডাকার সময় না পাই, সেই শয়তান যাক দূরে, শুনে তাকবীরের আওয়াজ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। কি লেখা! আচ্ছা, আমরা হচ্ছে একটু চ্যাটটা আবার পজ করি। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই সম্ভাবনাময় জীবনটা মৃত্যু নির্বাক হয়ে যায়, আর তিনি কথা বলতে পারেন না। কবি নজরুলের সকল সৃষ্টি ওখানেই বন্ধ হয়ে গেল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে নজরুলকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয় এবং জাতীয় কবির মর্যাদা দিয়ে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। কিন্তু আমার কাছে অনেক ক্ষেত্রে মনে হয় যে তাকে জাতীয় কবি হিসেবে তার যতটা মানে তিনি যতটা ফোকাসে আসার কথা, বা তাকে যতটা সম্মান দেখানোর কথা তার সৃষ্টিকে, সেটা আমার মনে হয় যে আমরা ওটা দেখাতে ব্যর্থ। বরং অনেক ক্ষেত্রে সেটা আমাদের চেয়ে আরো অনেক বেশি সম্মান দেখায় পশ্চিমবঙ্গ। যদিও দিন শেষে নজরুল আমাদেরই মানুষ, আমাদের জাতীয় কবি নজরুল। কিন্তু সেটা হচ্ছে আমরা কেন যেন মানে আমার মনে হয় যে বেশ কয়েকটা ক্যারেক্টার কিভাবে কিভাবে যেন হারিয়ে যাচ্ছে আমাদের কাছে। যেমন তোমরা, আমি জানি না কয়জন এই লেখক বা কবিগুলোর নাম জানো। যেমন তার মধ্যে আমি বলবো বাংলাদেশের আমার সবচেয়ে প্রিয় কবি হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর মানে নাম কয়জন জানে, বা রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কবিতা হয়তো, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর একটা গান সবাই শুনেছে, যে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, দিও তোমার মালাখানি বাউলেই মনটারে। এটা হচ্ছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা একটা মানে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা একটা কবিতা, এটা উনি লিখেছিলেন তসলিমা নাসরিনকে উৎসর্গ করে। ওনার ওয়াইফ ছিলেন তসলিমা নাসরিন। তো এই যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা, বাট এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা হয় না। আহমদ সফার লেখা, বাট এগুলো নিয়ে খুব একটা কথাবার্তা হয় না, মানে কথাবার্তাটা অনেকটাই কমে গেছে আর কি। তো একটা জিনিস সত্য, যে আমরা হয়তোবা তাদের ব্যক্তি জীবন নিয়ে দেখবো না। হ্যাঁ অবশ্যই, আহমদ ছফা বাংলাদেশের মোস্ট আন্ডার রেটেড, এবং বাংলাদেশের তাকে মানে শ্রেষ্ঠ লেখক বললেও ভুল বলা হবে না বাংলাদেশি হিসেবে আর কি, বাংলাদেশি হিসেবে। এগুলো নিয়ে অনেক কথা আছে, বেশি কথায় যাব না, তাহলে হয়তো ক্লাসের টাইম শেষ হয়ে যাবে। যে আমি আহমদ ছফার একটা বই পড়ছি বর্তমানে, নিকট ও দূরের প্রসঙ্গ। তো আমাদের দেশের লেখকের কথা যদি বলো, এই জায়গাটাতে আমাদের আসলে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই। এই জায়গাটাতে আসলে তর্ক করলে তর্ক অনেক ক্ষেত্রে অযৌক্তিক তর্ক হবে, যে কলকাতার লেখকরা মানে মানে ইন্ডিয়ান লেখকরা বেটার না আমাদের লেখক বেটার। অবশ্যই বেশিরভাগ ভালো লেখক আসলে ওই দেশেই ছিল, এখনো ওই দেশেই আছে, মানে পশ্চিমবঙ্গে ছিল।
সেটা রবীন্দ্রনাথ থেকে শুরু করে বেশিরভাগ ওই দেশেই ছিলেন। কিন্তু আমাদের এখানে যখন হচ্ছে তোমার 47-এ যখন দেশ ভাগ হয়, পাকিস্তানের সাথে কখনোই ভারতের ভালো সম্পর্ক ছিল না। এবং পাকিস্তান একটা কাজ করে, পাকিস্তান সরকার তখন, আমরা তো পাকিস্তানের অংশ ছিলাম, ভারতের সকল বই এই দেশে প্রবেশ করা নিষেধ করে দেয়। ভারতীয় রাইটারের বই আর এই দেশে তখন ঢুকে না। ভারতে তো কত লেজেন্ডারি রাইটার আছে, এই মানিক থেকে শুরু করে তোমার শরৎচন্দ্র থেকে শুরু করে, ভারতে তো মানে এখানে তো লেখকের অভাব নাই। তো ভারতীয় রাইটারের বই আর ঢুকে না এখানে। আমাদের এই বাজার তৈরির পেছনে আহমদ ছফা অনেক বড় কন্ট্রিবিউশন দিয়েছে হুমায়ুন আহমেদকে। যে হুমায়ুন আহমেদ এখানে যে বাংলাদেশেরও একজন লেখক হইতে পারে, যে লেখকের লেখা মানুষ হচ্ছে অন্ধের মতো পড়বে, হুমায়ুন আহমেদ সেটা করে দেখিয়েছেন। আহমদ ছফা তখন বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন এবং ভারতীয় বই মানে অনুপ্রবেশ হওয়াটা বা ভারতীয় বই ঢোকাটার কি কি নেতিবাচক দিক আছে, কি কি ইতিবাচক দিক আছে, এগুলো নিয়েও নানা কথা বলেছেন। কোনো একদিন সময় থাকলে বা আজকে ক্লাস শেষে আমি পারলে গ্রুপে একটা পোস্ট দিব, খুব ইন্টারেস্টিং। নিকট ও দূরের প্রসঙ্গ বইটাতে আহমদ ছফা 1971-এর মুক্তিযুদ্ধের সময় একটা কল্পিত ক্যারেক্টার তৈরি করে একটা মেয়ের। সেই কল্পিত ক্যারেক্টারটা এমন একটা কথা যে ক্ষুদিরামের মতো সে হচ্ছে গিয়ে ওই তোমার আহ পাকিস্তানি হানাদার বাহিনীর ট্যাঙ্কের সামনে গিয়ে ঝাঁপায় পড়ে ট্যাঙ্কও ধ্বংস করছে, জীবন দিছে। জাস্ট উনি হচ্ছে পত্রিকায় ছোট্ট করে গল্পটা একবার লিখেছিল, শুধু মানুষকে ইন্সপায়ার করার জন্য একটা এরকম একটা র্যান্ডম মিথ্যা ক্যারেক্টারকে উনি তৈরি করে। এইটা পরবর্তীতে রসায় রসায় এত দূরে গেছে, এটা মেইনলি রসায় কলকাতার সাংবাদিকরা, আনন্দবাজার পত্রিকা এবং ওরা এত দূরে ওটা গেছে যে পরবর্তীতে ওই মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, ওই মেয়ে বঙ্গবন্ধুরই আত্মীয় ছিলেন একজন, এরকম নানা স্টোরি। কিন্তু বাস্তবে ওই মেয়েটা এক্সিস্টই করে না, ওটা কোনো ক্যারেক্টারই ছিল না, যেটা ছিল আহমদ ছফার বানানো একটা চরিত্র। তো এরকম অনেক কিছুই আছে যেগুলো আসলেই ইন্টারেস্টিং, কিন্তু যেহেতু আমাদের এখন আসলে মিডিয়াতে ফোকাস হয় ওই কে বিয়ে করলো, কোন ডাক্তার জেলে ছিল, তো তাই আসলে আর কিছু বলার নেই। কোন র্যান্ডম লোক ইংরেজি বানান ধরতেছে, বাংলা অর্থ ধরতেছে, মানে খুবই দুঃখজনক এই বিষয়গুলো। তো 1976 খ্রিস্টাব্দের 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন কাজী নজরুল ইসলাম। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ সেটার পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। তিনি যেখানে মরতে চেয়েছিলেন, কবরের পাশে চেয়েছিলেন যে তার, সরি, মসজিদের পাশে চেয়েছিলেন তার কবর হবে, সেই মসজিদের পাশেই তাকে দাফন করা হয়েছে। তিনি তো চেয়েছিলেন যে মসজিদেরই পাশে যাতে তাকে কবর দেওয়া হয়, তিনি যেন গড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পান, এবং খুব সুন্দর করে সেটাই তাকে করা হয়েছে আর কি। তার সাহিত্যকর্মের কথা যদি বলি, এগুলো তোমাদের অবজেক্টিভের জন্য আসলে একদম 3 স্টার, খুবই খুবই গুরুত্বপূর্ণ। বাঁধনহারা উপন্যাস, মৃত্যু ক্ষুধা, কুহেলিকা, তার আরো অনেক উপন্যাস আছে, বইয়ে যে কয়টা আছে ওই কয়টার নাম আমরা এখানে দিলাম। প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি। গল্পের মধ্যে আছে শিউলিমালা, ব্যথার দান, রিক্তের বেদন। সাহিত্য কাব্যগ্রন্থের মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, সাম্যবাদী, সর্বহারা। তোমরা একটা কবিতা অনেকেই পড়েছো, মানুষ, তোমাদের বইই ছিল। সো ওটা হচ্ছে এই সাম্যবাদীতে ছিল, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্মজাতি, সব দেশে সব কালে, সব দেশে সব, তিনি মানুষের জ্ঞাতি। আচ্ছা, পুরস্কার ও সম্মাননা নিয়ে একটু আসি। বাংলা সাহিত্য এবং সংস্কৃতিতে তার বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 1974 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি.লিট উপাধিতে ভূষিত করে। আর 1976 খ্রিস্টাব্দের 21শে ফেব্রুয়ারিতে কবি নজরুলকে 21শে পদকে ভূষিত করা হয়। এসব পদক দিয়ে তার দিন শেষে কিছু যায় আসে না, কারণ ওনার মতো এত ট্যালেন্টেড মানুষ আসলে খুব কমই জন্মেছে। আর তিনি যেভাবে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে গেছেন, তো দিন শেষে অবশ্যই কেউই চাবে না যে তার বিরোধী পক্ষকে হচ্ছে সামনে আনতে, এটা হচ্ছে কথা। তো দিন শেষে যেহেতু আজও আমরা মানে সারা পৃথিবীতে এখনো সুপিরিয়রের কথা বললে হোয়াইটদের কথাই আসে, শ্বেতাঙ্গদের কথাই আসে। তো একটা লাইন আমার কাছে খুব সুন্দর লাগে, সেটা হলো, বিজয়ীরা বরাবরই ভগবান এখানেতে, পরাজিতরাই পাপী এখানে। একটা ইতিহাস কিন্তু লেখা হয় সবসময় যে জিতেছে তাকে কেন্দ্র করে। রাম যদি হেরে যেত, তখন রামায়ণ লেখা হতো কিভাবে? তখন রাবণ দেবতা হতো সেখানে। মানে ধরো আজকে রাম জিতছে বলে হচ্ছে ওখানে হিরো রামায়ণে, আজকে রাম যদি হারতো তাহলে কি হইতো? তাহলে রাবণ হচ্ছে ওখানে দেবতা হইতো, রাবণই ওখানে হিরো হইতো। আজকে আমরা জিতছি 1971 সালে, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ, তারা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় হিরো। আজকে যদি আমরা হারতাম, তাদেরকে ইতিহাসটা এমন ভাবে লিখতো পাকিস্তান, তাদের 7 জনকে সবচেয়ে বড় কালপ্রিট হিসেবে চিহ্নিত করতো। এটাই হয়, এটাই হয় আর কি।
সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করে। আর 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক বাংলা সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার, যেটা জগত্তারিণী স্বর্ণ পদক, সেটাও নজরুলকে দেওয়া হয় 1945-এ। এছাড়া অসংখ্য পুরস্কার ও সম্মাননায় তিনি তার জীবনব্যাপী ভূষিত হয়েছেন। চলো এবার আমরা আমাদের প্রবন্ধে চলে যাই। আমার কর্ণধার আমি, আমার পথ দেখাবে আমার সত্য। কর্ণধার বলতে কি বোঝাচ্ছে? কর্ণধার জিনিসটা আমরা আসলে কোথায় ব্যবহার করি? কর্ণধার একটু, আমি একটু সহজ বাংলা, যদি এটা ঠিক বাংলা শব্দ না, এটা হচ্ছে বিদেশি ভাষা, মানে বিদেশি শব্দ থেকে আগত, কিন্তু এখন বাংলায় ব্যবহৃত হয় মালিক। যেমন আমরা বলি না যে ধরো ওই প্রতিষ্ঠানের কর্ণধার, ওই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার, এরকম। সো আমার কর্ণধার আমি, মানে আমারটা আমি বুঝবো, আমার পথ দেখাবে আমার সত্য। আমার পথ আরেকজন এসে ঠিক করে দিবে না। যেটা আমার কাছে সত্য মনে হয়, যেটা ভালো, যেটা ন্যায়ের পথ, সেটাই আমাকে আমার পথ চলতে দেখাবে। আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, আমার যাত্রাটা শুরু করার আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে। অর্থাৎ তিনি তার পথ শুরু করার আগে তার যে সততা, তার যে ন্যায় নীতি, তার যে ভালো কাজ, তার যে ইতিবাচকতা, সেই পথটাকে সে সালাম জানাচ্ছে, সে নমস্কার জানাচ্ছে, কুর্নিশ করছে। সে যে পথ আমার সত্যের বিরোধী, সে পথ আর কোনো পথই আমার বিপথ নয়। মানে বলছে যে যেই পথটা আমার সত্যের বিরোধী, মানে যেটা আমি যেটাকে জানি যেটাই সত্য, এটাই ন্যায়, যেটা ওটার বিরুদ্ধে যায়, ওটা আমার পথ না। ওই পথকে আমি মানি না, ওই পথকে আমি গুনি না। রাজভয়, লোকভয়, কোনো ভয় আমায় বিপথে নিয়ে যাবে না। রাজভয় মানে শাসকের দ্বারা ভয় ভীতি, কিংবা লোকে কি বলবে, এইসব কোনো ভয় আমাকে বিপথে নিয়ে যাবে না। আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছেন যারা অনেক স্বপ্ন নিয়ে দেশের অনেক বড় বড় জায়গাতে জয়েন করেন বা অনেক কষ্ট করে চান্স পান, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে পরিবেশের কারণে বা বাধ্য হয়ে তিনিও দুর্নীতিতে জড়িয়ে যান। তিনি দুর্নীতি করবে বলেন, কিন্তু দুর্নীতি করবেন বলে কিন্তু তিনি আসলে সেখানে প্রথমে জয়েন করেন নাই, কিন্তু পরবর্তীতে তিনি জড়িয়ে যান। তো নজরুলের কথা যে রাজভয় কিংবা লোক ভয়, ওগুলো আমার গোনার টাইম নাই। আমি যদি সত্য করে আমার সত্যকে চিনে থাকি, আমার অন্তরে মিথ্যার ভয় না থাকে, তাহলে বাইরের কোনো ভয়ই আমার কিছু করতে পারবে না। আমি যদি সত্যি করে আমার সত্যকে, মানে আমি যদি আসলেই চিনে থাকি আমি কি বোঝাচ্ছি, আমার ইতিবাচকতাটা কি, এবং আমার অন্তরে মিথ্যার ভয় যদি না থাকে, তাহলে বাইরের কোনো ভয় আমার কিছুই করতে পারবে না। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়, যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। কার ভিতরে ভয়? যে আসলে নিজের নীতির সঙ্গে আপোষ করে, যার মাঝে, ভাই একটু কাইন্ডলি আমাকে আমার পানিটা একটু দিয়ে যান। যে নীতির সঙ্গে আপোষ করে, যে নিজের কাজগুলো নিজেই ঠিক মতো করে না। যেমন দেখবা যে যেই মানুষগুলো নিজেই কিছুটা অনৈতিক, কিছুটা অসৎ, অনেক জায়গাতে সে গলাটা বড় করে উঠাইতে পারে না, বলতে পারে না, কারণ সে নিজে জানে তার নিজের ভিতরেই তো ঘাপলা আছে, ও কি বলবে আরেকজনকে। এটার কথাই তিনি বলছেন। যার ভিতরে ভয় সেই বাইরে ভয় পায়। অতএব যে মিথ্যাকে চেনে, সে মিছামিছি তাকে ভয়ও করে না। যে চিনে, যে আসলে চিনে মিথ্যা কি, ভুল কি, মিছামিছি মানে শুধু শুধু, তাকে ভয়ও করে না। যার মনে মিথ্যা, সেই মিথ্যাকে ভয় করে। ওই যে চোরের মন পুলিশ পুলিশ, যার মনের মাঝে আসলেই দুই নাম্বারে আছে, ওই তো ওটা নিয়ে হচ্ছে অনেক, মানে ওটাকে ভয় করবে বা ওই মিথ্যাকে এড়াতে চাইবে না। নিজকে চিনলে মানুষের মনে আপনা আপনি এত বড় একটা জোর আসে যে আপন সত্য ছাড়া আর কাউকে কুর্নিশ করে না। আপন সত্য বলতে নিজের সত্য বা নিজের যে বিশ্বাস, নিজের যে ইতিবাচকতার বিশ্বাস, সেটা ছাড়া কাউকে কুর্নিশ করে না বা কারো কাছে মাথা নত করে না। অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে পদানত রাখতে পারে না, অর্থাৎ কেউ তাকে ভয় দেখিয়ে দমিয়ে রাখতে পারবে না। নিজেকে চেনা, এই কথাটা যে এতবার এসেছে, যে কোনো ফিলোসফির ক্ষেত্রেই দেখো, সে বাইবেলের নো দাই সেলফ বলো, আর হচ্ছে তুমি লালন সাইজির গানের কথাই বলো, যে ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনারে চেনা। আচ্ছা তুমি নিজে একটু ঠান্ডা মাথায় ভাবো তো, আজকে সারাটা দিনে তুমি নিজেকে নিয়ে কতটুকু ভেবেছো? আমরা যখন চুপচাপ থাকি, কোনো কাজের মধ্যে থাকি না, আমাদের কিন্তু সেলফ চ্যাটারিং হয়। সেলফ চ্যাটারিং কি? যে ধরো তুমি কোনো না কোনো কিছু নিয়ে ভাবছো, বা হয়তো অতীত, আরে এটা এমনি করলে ভালো হইতো, ওইটা অমনি করলে ভালো হইতো, এটা বা ভবিষ্যতে কি করবা না করবা এগুলা, বা ধরো কারোর সাথে ঝগড়া হয়েছে বা কারোর সাথে কোনো মনোমালিন্য হয়েছে। মানুষের সবচেয়ে খারাপ কাজ করে সেটা হচ্ছে সে কি করে, সে মনোলগ করে। মনোলগ জিনিসটা কি? সে হচ্ছে ওই ক্যারেক্টারটাকে তার মনের মধ্যে আনে, মনের মধ্যে এনে ওকে এমনি বললে ভালো হইতো, ওকে মুখের উপর এটা বলে দিলে ভালো হইতো, ওটা বলে দিলে ভালো হইতো। এই কাজগুলো কিন্তু মানুষ করে। এবং তোমার বাস্তবতায় যে জিনিসটা যতটা না খারাপ, তার চেয়ে বেশি খারাপ আসলে তোমার কল্পনায়।
এবং আমাদের কল্পনাগুলো মাঝে মধ্যে এতটাই বিভৎস হয়ে যায়, তুমি নিজেও ঠান্ডা মাথায় ভাবলে বুঝবা যে তোমার এই কল্পনা যদি আসলে সত্যি হইতো, তুমি নিজেই তোমার কল্পনাকে পুলিশে ধরায় দিতা। এরকম একটা স্টেটে কিন্তু আমরা চলে যাই। তো এই কথাগুলো আসলো কোথা থেকে? কথাগুলো আসলো নিজেকে চেনা, নিজেকে নিয়ে ভাবা। তো আমরা বেশিরভাগ সময় নিজেকে নিয়ে চিনি না বা নিজেকে নিয়ে ভাবি না। নজরুলের এই প্রবন্ধটা খুব একটা বড় না, খুব ছোট, কিন্তু এক একটা লাইনের যেই ভার, যে গভীরতা, এটা অন্য পর্যায়ের। দেখো, নিজেকে চেনার কথা যখন বারবার আসছে, বারবার যখন বলছি, তখন স্বভাবতই এই কথাগুলোও কিন্তু আসে যে আচ্ছা, নিজেকে চেনা, নিজেকে বলা, একবার আপনারে চিনতে পারলে যাবে অচেনারে চেনা। দেখো, আমরা নিজেকে বাদ দিয়ে যখন অন্যকে চেনা, অন্যকে নিয়ে এত কিছু কাটাই, কিন্তু মানুষ তো দিন শেষে অসম্ভব ইন্ডিভিজুয়ালিস্টিক একটা বিং। তুমি আসতো একা, কেউ তোমার সাথে আসে নাই, তুমি যাবাও একা, তুমি হিসাব দিবাও একা, তাই না? তুমি হচ্ছে সেই কবরে দাফন হও আর চিতায় তোমাকে পোড়ানো হোক, একাই তো পুরবা, বা একাই হচ্ছে তুমি কবরে হচ্ছে তোমাকে দাফন করা হবে, তোমার সাথে আর কেউ যাবে না কবরে, তুমি একাই যাবা। তো মানুষ অনেক ইন্ডিভিজুয়ালিস্টিক কিন্তু দিন শেষে, মানে মানে একলা না থাকার অভিনয় আর কি। একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ পিতায়, একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ চিতায়, আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়। কিন্তু সেই নিজেকেই মানুষ সবচেয়ে কম সময় দেয়, বা নিজেকে চেনা নিয়ে সে ব্যস্ত না, বরং মানুষকে নিয়ে ক্রিটিসাইজ করতে। এটা তো বাংলাদেশিদের মধ্যে, মানে বাঙালিদের মধ্যে আরো বেশি এটা, মানে মানুষকে নিয়ে কথা বলা বা এটা নিয়ে হচ্ছে। তো এটা আমরা চেষ্টা করবো আমরা না করতে, এই জিনিসটা। এই যে নিজেকে চেনা, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কান্ডারি বলে জানা, ঠিক আছে? মানে বোঝাচ্ছে তোমার লিডার আর কি, মানে মাঝি বা কান্ডারি যে পথ দেখায়, আপনার সত্যকে আপনার গুরু, পথ প্রদর্শক, কান্ডারি বলে জানা, এটা দম্ভ নয়, অহংকার নয়। মানে অনেকে মনে করে যে আরে নিজের টাইমে বুঝবো, অহংকারী আমি, মানে আমাদের কিন্তু সেলফ কনফিডেন্সটাও নাই। দেখো, তখন কথাগুলো আবার অনেক পর্যায়ে চলে আসে। আমাদের দেশে বেকারত্বের সমস্যা, এখনো আমাদের টপ ম্যানেজমেন্টে দেশে প্রচুর ভারতীয় এবং শ্রীলঙ্কান এমপ্লয়িরা কাজ করে। এটার কারণ কি? এবং যখনই তুমি বিদেশ থেকে একটা এমপ্লয়িকে আনো, তখন ওকে আরো অনেক বেশি টাকা পয়সা দিতে হয়। তারপরেও কেন আনা হয়? তার কারণ আমাদের দেশের মানুষদের যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনাগুলো হচ্ছে যে নিজের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটা অনেক জায়গাতেই খুবই কম। এবং এটার জন্য সে ডিসিশন মেকিং বা টপ ম্যানেজমেন্টে যে সে ভালো কাজ করতে পারে না, বরং মানে ভালো কাজ বলতে বুঝাচ্ছি সে কনফিডেন্সের সাথে কাজ করতে পারে না, তাকে দিয়ে ব্যবসা আনা যায় না। বরং ব্যবসা আনা যায় ভালো মতো একটা ভারতীয় বা শ্রীলঙ্কানকে দিয়ে। এখন অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু তারপরেও এটা আরো অনেক অনেক উন্নত হওয়ার প্রয়োজন আছে। এটা আত্মকে চেনার সহজ স্বীকারোক্তি, মানে নিজেকে চেনার। আর যদি এটাকে কেউ ভুল করে অহংকার বলে মনে করেন, তবু এটা মন্দের ভালো। মন্দের ভালো কি? অর্থাৎ মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। মানে যে মিথ্যা বিনয় আছে না, মানে মিথ্যা বিনয় কি? মিথ্যা বিনয়ের এক্সাম্পল দিতে পারো, ধরো যখন তুমি অনেক সময় অনেক দোকানে যাও একটা কিছু কিনতে, সেলসম্যান যে হাসিটা হাসছে, ওটা তো, এখন ধরো আমি একটা ফানি কথা বললাম, তুমি হাসলা, তুমি একটা ফানি কথা বললাম, আমি হাসলাম, এটা হচ্ছে এটা মানে প্রকৃত হাসলাম এটা। কিন্তু ওই যে সেলসম্যানের যে হাসিটা, এটা কিন্তু একটা মিথ্যা, এটা কিন্তু প্লাস্টিক হাসি। তো মিথ্যা বিনয়ের চেয়ে অনেক বেশি ভালো। অনেক সময় খুব বেশি বিনয় দেখাতে গিয়ে নিজের সত্যিকে, নিজের সত্যকে অস্বীকার করে ফেলা হয়। ওতে মানুষকে ক্রমেই ছোট করে ফেলে, মাথা নিচু করে আনে। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। মানে আরে ভাই, আপনি যেই বিনয় দেখাইতে যে আপনি হচ্ছে নিজের মানে মতবাদের সাথে, নিজের কথার সাথে আপনাকে সবসময় আপোষ করতে হয়, তা বাদ দেন ভাই আপনার ওই বিনয়। আপনার ওই বিনয়ের আপনি ফালান ভাই। তার চেয়ে আপনার ওই যদি সেটা অহংকার থাকে, পৌরুষের অহংকারও ভালো, অহংকার দিয়ে আপনার ভালো কিছু আসছে, মন্দের ভালো অন্তত। অতএব এই অভিশাপ রথের সারথীর স্পষ্ট কথা বলাটাকে কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে ভুল না করেন। এটা নিয়ে অনেকে ডাউট হয়, অভিশাপ রথের সারথি বলতে কি বুঝিয়েছে। এটা অনুধাবনমূলকে আসে অনেক সময়। অভিশাপ রথের সারথি, প্রথমে সেই রথের সারথি বলতে গেলে যে সনাতন ধর্মে যে রথ যাত্রা, সেটা বোঝানো হচ্ছে। আচ্ছা, রথের সারথি বললাম যে রথটা ধরো তার দ্বারাই সে এটা নিয়ে যাচ্ছে, সে এটা মানে অভিশাপ যেই রথ, সেটা সারথি, সেটার সাথে সে যাচ্ছে। অভিশাপ রথ বলতে বোঝানো হচ্ছে যেই দলটাকে, সহজভাবে বুঝো, যে ধরে এটা একটা দল, যেই দলটা সমাজের মানুষ যেভাবে ভাবে ওভাবে ভাবে না, সবাই তো ওদেরকে অভিশাপ দিচ্ছে, হয় তুই এভাবে ভাবিস কেন, এভাবে চিন্তা করিস কেন, সে হচ্ছে সেই দলেরই অন্তর্ভুক্ত। সেটাই বলছে, তার স্পষ্ট কথা। কেউ যেন অহংকার বা স্পর্ধা বলে এটাকে ভুল না করেন আমার এই কথাটাকে। স্পষ্ট কথা বলায় একটা অবিনয় নিশ্চয় থাকে, মানে অবিনয় মানে একটু কাঠখোট্টা ব্যাপার, একটু কাটা কাটা ব্যাপার তো থাকে যখন মানে স্পষ্ট কথা বলে দেয়, কিন্তু তাতে কষ্ট পাওয়াটাও দুর্বলতা। কেমন? যেমন ধরো আমি একটা স্পষ্ট করেই বললাম যে ধরো তোমার আসলে আহ, ইংরেজির স্ট্যান্ডার্ড খুব খারাপ, এটা একটু ভালো করা উচিত।
এটা কিন্তু অভিনয়, এটা কিন্তু আমি তোমাকে খুব সুন্দর করে তোমাকে খুশি করে বলতে পারবো না। কিন্তু এতে যদি তুমি হচ্ছে কষ্ট পাও, তাহলে হচ্ছে এটা তোমার দুর্বলতা, তাহলে তুমি আসলে জীবনে উন্নতি করতে পারবে না। নিজকে চিনলে, নিজের সত্যকেই নিজের কর্ণধার মনে জানলে নিজের শক্তির উপর অটুট বিশ্বাস আসে। এই স্বাবলম্বন, এই নিজের উপর অটুট বিশ্বাস করতেই শেখাচ্ছিলেন মহাত্মা গান্ধীজি। তো মহাত্মা গান্ধীজির কথা আনলেন, কারণ মহাত্মা গান্ধীজির জীবনটা অনেকটা এমন ছিল। কিন্তু আমরা তার কথা বুঝলাম না। আমি আছি এই কথা না বলে সবাই বলতে লাগলাম গান্ধীজি আছেন। দেখো জিনিসটা খুব খুব সুন্দর একটা কথা তিনি এনে বলেছেন, যে আমি আছি না বলে আমরা কি বুঝলাম, গান্ধীজি আছেন। এই পরাবলম্বনী মানে অন্যের উপর অবলম্বন করা বা ভরসা করা আমাদের নিষ্ক্রিয় করে ফেললো। একেই বলে সবচেয়ে বড় দাসত্ব। আমরা অন্যের কথা ছাড়া, মানে আমাদের মধ্যে কিভাবে জানি দাসত্বটা থেকে, আমাদের এডুকেশন সিস্টেমটাও খুব থার্ড ক্লাস, সবকিছু মিলিয়েই মানে আমাদের মধ্যে যে সবকিছু একটা কপিবাজ, একটা কপি করার চিন্তা ভাবনা, যেটা ওয়েস্টে আগে আসে আমাদের এখানে পরে আসে। আমরা কি আসলে এমন ছিলাম? আমাদের এখানে তো রামানুজন ছিলেন, আমাদের এখানে তো বরাহমিহির ছিলেন, আমাদের এখানে আরো নানা রকম নানা সেক্টরের মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষজনরাও জন্মেছেন। তাহলে আমরা কিভাবে এমন হয়ে গেলাম? দাসত্ব আর কিছুই না। অন্তরে যাদের এত গোলামির ভাব, তারা বাইরের গোলামি থেকে রেহাই পাবে কি করে? আত্মাকে চিনলেই আত্মনির্ভরশীলতা, আত্মনির্ভরতা আসে। এই আত্মনির্ভরতা যেদিন সত্যি সত্যি আমাদের আসবে, সেই দিনই আমরা স্বাধীন হব। তার আগে কিছুতেই নয়। নিজে নিষ্ক্রিয় থেকে অন্য একজন মহাপুরুষকে প্রাণপণে ভক্তি করলেই যদি দেশ উদ্ধার হয়ে যেত, তাহলে এই দেশ এতদিন পরাধীন থাকতো না। আত্মকে চেনা নিজের সত্যকে বড় মনে করার দম্ভ। আত্মকে চেনা মানে নিজেকে চেনা, নিজের সত্যকে বড় মনে করার দম্ভ, নিজের সত্যকে মানে বড় মনে করা, যে দম্ভ, নিজের সত্য, যে আমি যেটা ভাবতেছি, আমার ইতিবাচকতাটা বা আমার আদর্শটার জায়গায় আমি ঠিক আছে, এটা আর যাই হোক, এটা কোনো ভণ্ডামি না। এ দম্ভ মানে এই অহংকারটাও, যদি অহংকার একটা নেতিবাচক জিনিস, তারপরেও এখানে তিনি বলছেন এটা মাথা উঁচু করে, মানে শির উঁচু করে, পুরুষ করে, পৌরুষত্ব নেই, মনে একটা ডোন্ট কেয়ার ভাব আনে। আর যাদের এই তথাকথিত দম্ভ আছে, শুধু তারাই অসাধ্য সাধন করবে। যার ভিত্তি পচে গেছে, তাকে একদম উপড়ে ফেলে নতুন করে ভিত্তি না গাঁথলে, তার উপর ইমারত যতবার খাড়া করা যাবে ততবারই তা পড়ে যাবে। ইমারত মানে কি? ইমারত মানে হচ্ছে বিল্ডিং। এখন ধরো তুমি যেটা, যে ভিত্তি নষ্ট একটা জায়গাতে, ডোবা মার্কা জায়গাতে, তুমি ওখানে ধরো ডোবার মধ্যে যদি আমি খড় বিছায় ইট দাও, লাভ আছে? তো বারবার এটা ভেঙেই যাবে, ডুবেই যাবে, হবে না তো কিছু ওখানে। দেশের যারা শত্রু, দেশের যা কিছু মিথ্যা ভণ্ডামি মেকি, তার সব দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মার্জনা। আগুনের সম্মার্জনা মানে কি? প্রথমে আমাদের দেখতে হবে সম্মার্জনী এই শব্দটা মানে কি। সম্মার্জনী শব্দটার মানে হচ্ছে ঝাড়ু। সম্মার্জনা মানে কি? সম্মার্জনা মানে হচ্ছে ঝেঁটিয়ে বিদায় করা। আগুনের সম্মার্জনা মানে একদম আগুন দিয়ে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। এখানে মূলত আসছে অগ্নি স্নানের সূচি হোক ধরা, সেটার সাথে সম্পৃক্ত কিছু একটা। কয়েকদিন পরে আসবে পহেলা বৈশাখ। তো পয়লা বৈশাখে যেই গানটা সবচেয়ে বেশি শোনা যায়, এসো হে বৈশাখ এসো এসো, তো ওখানে কিন্তু একটা লাইন আছে যে অগ্নি স্নানের সূচি হোক ধরা, মানে আগুন দিয়ে স্নান করানোর মধ্য দিয়ে পুত পবিত্র করা হয় একটা বিষয়কে। তো ওটাই বলা হচ্ছে যে আগুন দিয়ে যেন একদম মানে এদেরকে পিউরিফাই করতে হবে। আমার এমন গুরু কেউ নেই যার খাতিরে সে আগুন সত্যকে অস্বীকার করে কারোর মিথ্যা বা ভণ্ডামিকে প্রশ্রয় দিবে। আমি সে দাসত্ব হতে সম্পূর্ণ মুক্ত। মানে আমার এমন গুরু নাই, আমার এমন গুরুর দরকার নাই যে মিথ্যাকে যে আশ্রয় দিবে। আমি কোনোদিনই কারুর বাণীকে বেদ বাক্য বলে মেনে নিব না। বেদ বাক্য বলা হয় মূলত কি হিসেবে আসে, যে আমরা জানি যে সনাতন ধর্মাবলম্বীদের যে বেদ, আহ যজুর্বেদ, অথর্ব বেদ, মানে সেই বেদের কথাই বলছি আর কি, যে সনাতন ধর্মাবলম্বীদের যে ধর্মগ্রন্থ বেদ। তো সেই বেদ বাক্য বলতে মূলত আসলে বোঝানো হয় বাংলা ভাষায় আমরা সেই ধরনের কোনো কিছুকে, যেটাকে আসলে পরিবর্তন করার কোনো কিছু নেই, যেটাকে আমাদেরকে নির্দ্বিধায় মেনে নিতে হবে। যেমন তুমি যদি ধরো কোরআনের আয়াতের কথা ধরো, কোরআনের আয়াত তো তোমার নির্দ্বিধায় মেনে নিতে হবে, এটা নিয়ে তো কোনো প্রশ্ন করার কোনো কিছু নাই। তো এরকম যে আমি এভাবে কোনো কিছুকে মেনে নিব না যদি তার সত্যতা প্রাণে তার সাড়া না দেয়। যদি এটা আসলে সত্য কিনা আমার প্রাণে যদি সাড়া না দেয়, না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধা আর প্রশংসা পাবার লোভ, আমি কোনো দিনই করবো না। না বুঝে বোঝার ভণ্ডামি করে পাঁচজনের শ্রদ্ধার প্রশংসা পাবার লোভ, এটা আমি কোনোদিনই করব না। দেখো কত সুন্দর একটা কথা বললো এখানে তিনি, যে আমাদের, এটা তুমি আমাদের দেশের বুদ্ধিজীবীদের মধ্যে অনেক দেখবা, আমাদের দেশের তথাকথিত বুদ্ধিজীবীরা। আহমদ সফার খুব সুন্দর একটা কথা আছে, আমাদের দেশে যারা মৌলবাদী তারা শতভাগ মৌলবাদী, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীদের এত বিশাল একটা বড় অংশ হচ্ছে বাটপার, আরেকটা বড় অংশ হচ্ছে ধান্দাবাজ, আরেকটা বড় অংশ হচ্ছে তেলবাজ, আর তার মধ্যে
5% বুদ্ধিজীবী আছে আমাদের দেশে, টক শো হোক আর সেমিনার হোক, তারা কি নিয়ে কথা বলে এটা নিয়ে তাদের নিজেদেরই কোনো আইডিয়া নেই কি নিয়ে কথা বলছে। দেখবা একই রকম কথা আওড়াচ্ছে, একই রকম কথা বলছে। তুমি যদি দিন শেষে ঠান্ডা মাথায় নিজেও ভাবো আর তাকেও জিজ্ঞেস করো যে এই দেশের আপনার ভূমিকা কতটুকু, এই দেশের সমাজ গঠনে বা সবার ক্ষেত্রে কোনো ভূমিকা নাই কিছু চাটুকারিতা করা ছাড়া। ভুলের মধ্য দিয়ে গিয়েই তবে সত্যকে পাওয়া যায়। কোনো ভুল করছি বুঝতে পারলেই আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়েও নয়। ভুল করছি বা করেছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গোঁ বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো না, তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলই এই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া কেউ এই আগুনকে নিভাতে পারবে না। মানুষ ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা আমার এ পথের অন্যতম উদ্দেশ্য। এটা লেখকের নিজের ফিলসফি, তার নিজের দর্শন। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় মানে যেখানে বাধা রয়েছে বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা, মানে এর ভুল দূর করা, সেটাই হচ্ছে আমার এই পথের অন্যতম উদ্দেশ্য। মানুষে মানুষে যেখানে প্রাণের মিল, আদত সত্যের মিল, সেখানে ধর্মের বৈষম্য কোনো হিংসার দুশ্মনির ভাব আনে না। যার নিজের ধর্মে বিশ্বাস আছে, যে নিজের ধর্মের সত্যকে চিনেছে, সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না। দেশের পক্ষে যা মঙ্গলকর বা সত্য, শুধু তাই লক্ষ্য করে এই আগুনের ঝান্ডা দুলিয়ে পথে বাহির হলাম। এটা আমরা একটু এখন দেখি যে আসলে এইটা নিয়ে কি বোঝাচ্ছে। আগে আমরা একটু একটু দেখি যে আগুনের ঝান্ডা বলতে কি বোঝাচ্ছে। এর মধ্যে অগ্নি পতাকা বা আগুনের সব শুদ্ধ করে নিয়ে সত্যের পথে উড়ানো পতাকা। কর্ণধার মানে আমরা বুঝি নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে। অভিশাপ রথের সারথি আবার বুঝাই সমাজের নিয়ম পাল্টাতে গেলে বাধার সম্মুখীন হতে হয়, সমাজ রক্ষকদের আক্রমণের শিকার হতে হয়। এই কথা জেনেও নজরুল তার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সকল অন্যায়ের বিরুদ্ধে তিনি অভিশাপ হয়ে আবির্ভূত হয়েছেন, নিজেই বসেছেন রথ চালক তথা সারথির আসনে। সম্মার্জনা মানে ঘষে মেজে পরিষ্কার করা, মেকি মানে মিথ্যা বা কপট। এবারে আমরা ছোট্ট একটা ব্রেক নিব, অনেকক্ষণ ধরে ক্লাস নিলাম, ঠিক 8টার সময় আমি ফিরছি। যার যার প্রশ্ন আছে সবার কাছ থেকে আমি প্রশ্ন নিব।
হুম। তোমাদের প্রশ্ন করো। আচ্ছা ধরো প্রশ্ন করার একটু পাঠ পরিচিতিটা পড়ায় নাই। কাজী নজরুল ইসলামের একটা বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ আছে রুদ্রমঙ্গল, সেখান থেকে এটা নেওয়া হয়েছে। আর আমার পথ প্রবন্ধে নজরুল এমন একটা আমির প্রত্যাশা করেছেন যেটার পথ সত্যের পথ, সত্য প্রকাশে তিনি নির্ভীক অসংকোচ। তার এই আমি ভাবনা বিন্দুতে সিন্ধুর উচ্ছ্বাস জাগায়। আচ্ছা এখানে অনেক কথা বলেছে, সো এত পাঠ পরিচিতিতে আমি না যাচ্ছি। কি পাঠ পরিচিতিতে বোঝায় ওটা আমি অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদের মনে কি প্রশ্ন আছে করো, প্রশ্ন না থাকলে উই উইল ফিনিশ দ্য ক্লাস। হুম। ভাই একটু কাইন্ডলি রিজুম করে দিয়েন। হ্যাঁ, তোমাদের মনে কি প্রশ্ন আছে চ্যাটে লিখো, বা হাউ ওয়াজ দ্য ক্লাস, ক্লাসটা কেমন লাগলো লিখো। আর তোমাদের ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শিখবো জিতবো গ্রুপে পোস্ট দিয়ে দিবা। এবং ভালো জিনিসের কিন্তু আন্দোলনটা বেশি হয়, ভাইব্রেশনটা বেশি হয়। হুম। আচ্ছা হ্যাঁ একটু এইখানে একটু যাইতো ভাই। সেটা হচ্ছে যে হ্যাঁ, কোন কোনো ভুল করেছি তা বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নিব, হ্যাঁ ঠিক আছে। কিন্তু না বুঝে নয়, ভয়ও নয়। অর্থাৎ আমি যদি একটা ভুল করছি কিনা আমি এটা নিজেও শিওর না, সেই ভুল আমি স্বীকার করব না। মানে না বুঝেই ভুলটা বা কারো ভয়ে ভুলটা স্বীকার করবো এমন না। ভুল করেছি বা করছি বুঝেও শুধু জেদের খাতিরে বা গো বজায় রাখবার জন্য ভুলটাকে ধরে থাকবো, যে আমি ভুল করছি আমি জানি কিন্তু না, আমার ইগো এই জন্য আমি ভুলটাকে ধরে থাকবো, এটা আমি করবো না। তাহলে আমার আগুন সেই দিনই নিভে যাবে। একমাত্র মিথ্যার জলে ওই শিখাকে নিভাতে পারবে, তাছাড়া আর কেউ নিভাতে পারবে না। অর্থাৎ ওই যে আমার আগুন বা আমার যে সত্যের প্রেরণা, শুধুমাত্র নেতিবাচকতা বা যেদিন মিথ্যা ঢুকে যাবে ওই দিন এটা মরে যাবে। এছাড়া আর কেউ এটাকে নিভাতে পারবে না। এটাই বুঝিয়েছে আর কি, আশা করি। আহ অয়ন্তী বণিক তুমি বুঝেছো। নিচে নামিতে একটু ভাই। হুম। ঝান্ডা কি একটু আগেই বলেছি। অহংকারের পৌরুষ মানে হচ্ছে যে অনেক একটা পৌরুষত্ব, এটা বুঝিয়েছে। পাঠ পরিচিতি মুখস্থ কেন করবা, কি জিজ্ঞেস করলা এটা। মূল ভাবটা সংক্ষেপে যদি বলি ইসরাত, এটা হলো গিয়ে যে তিনি ইতিবাচকতা এবং সকল সত্যের একটা পথকে বেছে নিয়েছেন। এবং কারো ভয়ে নেতিবাচকতার দিকে যাওয়া, সেটা মানুষের ভয় হোক কিংবা শাসকের ভয় হোক সেটা নয়, বরং নিজের পথে যদি মানুষ থাকতে পারে সেটাই সবচেয়ে ভালো ছিলেন। গান্ধীজি বলতে মহাত্মা গান্ধীর কথা বলছেন। কর্ণধার কি এখানে তো একটু আগেই দেখালাম। দম্ভ কি, অহংকার। বাংলাদেশে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, যে পথ আমার সত্যের বিরোধী সে পথ আর কোনো পথই আমার বিপদ নয়। মানে হচ্ছে যে যেই পথটা আমার সত্যের বিরোধিতা করে সেই পথটা, মানে আর যাই হোক সেটা আমার পথ না। কান্নারি মানে মাঝি। নাটক উপন্যাসগুলো পড়াবে না, পড়াবো, সবাই পড়াবো। অভিশাপ প্রতিশ্রুতি বুঝি, সিন্ধুর উচ্ছ্বাস মানে হচ্ছে যখন উদ্বেল একদম উত্তাল সমুদ্র, এটা বুঝে। হুম। কিন্তু আপনি কি ধরনের, এই একটু একটু উপরে উঠি তো ভাই। রায়হান ভাই একটু উপরে উঠি তো ভাই, কি জানি এটা, যে ভাইয়া আপনি তো বললেন না কি জানি আরেকটু উপরে ভাই। আপনি কি ধরনের কপি রাইটার, মানে এটা তো এটা এই আলোচনা এখানে কোথা থেকে আসলো, আমি কি ধরনের কপি রাইটার, হ্যাঁ নিচে নামে। হুম। প্রবন্ধ কঠিন লাগে, প্রবন্ধ কঠিন লাগলে তো কিছু করার নাই, কয়েকবার পড়লেই সহজ হয়ে যাবে। আমি তো অনেক ভেঙে ভেঙে বুঝালাম, এর চেয়ে আর বোঝানো কি হতে পারে। গো ধরা মানে হচ্ছে ধরো একদম আমি জেদ ধরে আছি, এটা। সামিউন এই প্রশ্নটা এখন বাদ দাও, এই কপিরাইটের প্রশ্ন। তোমার এই চ্যাপ্টার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে করো। রাজভয় মানে হচ্ছে বুঝেছে শাসকের ভয়। বেদ বাক্য কি বুঝিয়েছি, ক্লাসটা আবার দেখে নিও পুরাটা। গল্পের মূল ভাবটা মাত্র বলেছি। রথের সারথি মানে রথের চালক, এখানে এটাই বুঝিয়েছে। এটা তো বুঝালাম ওদের, একটু কিন্তু বুঝালাম। মিথ্যা বিনয়ের চেয়ে বেশি ভালো মানে হচ্ছে ধরো যে মিছি বিনয় দেখানোর চেয়ে তার চেয়ে ভাই যদি তোর অহংকারটা রিয়েল থাকে ওইটা ভালো, এটা বুঝিয়েছে আর কি। উপন্যাস কবে পড়াবেন, পড়াবো, সবই পড়াবো। গান্ধীজি আছেন এর মানে কি, এটার মানে বুঝিয়েছেন যে গান্ধীজি সবার ভেতরে চেয়েছিলেন প্রেরণা জাগাতে যাতে প্রতিটা মানুষ আত্মনির্ভরশীল হয়। কিন্তু সবাই আমি আছি আমার নিজের জন্য, এটা নামে গান্ধীজি আছেন। মানে আমরা হচ্ছি নিজের আত্মনির্ভরশীলতার আগে অন্যের দাসত্ব করতে প্রস্তুত, এটা বুঝিয়েছি। ইমারত স্যার বুঝিনি, মানে ইমারত মানে হচ্ছে বিল্ডিং, না বুঝার কি আছে এখানে। প্রবন্ধটি কোন রীতিতে লেখা হয়েছে তুমি নিজেই বলো, কোন রীতিতে লেখা হয়েছে দেখি, জানতে চাই তোমার কাছে। প্রবন্ধ অর্থ যদি তুমি ব্যাখ্যা মানে সংজ্ঞা জানতে চাও, এটা হচ্ছে প্রকৃষ্ট রূপে বন্ধন। এটা হচ্ছে প্রবন্ধের মানে একদম যদি শব্দটাকে ভাঙলে পাই আর কি। কোন একটা বিষয় বিশেষ বিষয় নিয়ে নর্মালি সাধারণত প্রবন্ধ লেখা হয়ে থাকে। বইমেলাতে আপনার কি কোনো বই, আমি তো বই লিখি না, বই কোথা থেকে আসবে। থ্যাংক ইউ সঞ্জিত, আমার ক্লাস ভালো লেগেছে। থ্যাংক ইউ। একজন তার বলছে পৌরুষ মানুষের মানে পৌরুষত্ব বুঝিয়েছে আর কি এখানে। হুম। তথাকথিত দম্ভ মানে হচ্ছে সাধারণ যেই অহংকার সেটা। গলদ মানে ভুল, দম্ভ শির উঁচু করে।
মানে মাথা উঁচু করে। প্রবন্ধে মজা পাইছি, একজন লিখছে জয়নাল। যাক, জয়নাল থ্যাংক ইউ, তোমার ভালো লেগেছে এটাই বড় কথা। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, ক্লাসটা ভালো। তাহলে আমরা এই ক্লাসটা এখন শেষ করে দিব। অভিশাপ রথের সারথি কি বুঝিয়েছি, তারপরে তোমার শব্দার্থের মধ্যে তোমার বইই আছে অভিশাপ রথের সারথিটা কি। না, পোল আপাতত আমরা দিতে পারছি না কিছু যান্ত্রিক কারণে। সমস্যা নেই, লোডশেডিং এর জন্য ক্লাস করতে পারোনি, এটা পরে রেকর্ডিংটা দেখিনি, রেকর্ডিংটা থাকবে। হ্যাঁ, আচ্ছা ক্লাসটা কি তাহলে শেষ করে দিব এখন। প্র্যাকটিস বইটা পেয়ে যাবে ইনশাল্লাহ, রাতের মধ্যেই পেয়ে যাবে। আমি দিয়ে দিব, গ্রুপে জানিয়ে দিব। রাতে চেক করো, রাতেই পেয়ে যাবে ইনশাল্লাহ, ঘন্টাখানেকের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবে। কিন্তু 8:30, তুমি 9:30টার মধ্যে চেক করে পেয়ে যাবা। 9:30, 10টা হাইস্ট। দম্ভ মানে অহংকার। ডি লিটন উপাধি না, এটা ডি লিট, এটা একটা উপাধি। হুম, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ক্লাসটা শেষ করে দিচ্ছি। আমাদের ক্লাস এই পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে দেখা হবে আমার আবার শীঘ্রই। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।